আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন আজকে স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের টক শোতে। সাম্প্রতিক নানা বিষয়ে আজকে আলোচনা আমাদের সঙ্গে প্রথমবারের মতো আছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আলী অবসরপ্রাপ্ত। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাকে ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? জি ভালো আছি। প্রথমবারের মতো আপনি আমাদের চ্যানেলে এসেছেন, আপনি আমাদের এবং দর্শকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। শুরুতেই আপনার সঙ্গে আলোচনা করবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, সংবিধান নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে এবং যে সংসদ চলতেছে সংসদ নিয়ে। তো আপনার কি মনে হয় এই যে সংসদে জামাত বলতেছে যে দুটো শপথ আমরা নিয়েছি কিন্তু বিএনপি শপথ নিছে একটা, বিএনপি এই এই যে সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু নাই, এটা নাকি আবেগ বলতেছে, এটা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলতেছেন যে এটা হতে পারে না, এটা জুলাই চেতনার পরিপন্থী। ওদিকে বিএনপি বারে বারে সংবিধানের দোহাই দিচ্ছে যে সংবিধান অনুযায়ী এই গণভোট বলতে কোনো জিনিস নাই, গণপরিষদ বলতে কোনো জিনিস নাই, এগুলো নাই। তো এই সব মিলিয়ে আপনার মতামত কি যে আসলে মানে বিএনপি কেন এত সংবিধানের দোহাই দিচ্ছে বারে বারে, এবং সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। জি, আপনাকে সালাম এবং দর্শক শ্রোতা যারা এখন দেখছেন এবং সামনে দেখবেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই তৃতীয় স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে। 2000 শহীদ, প্রায় 35,000 পঙ্গুত্ব বরণ করে এই স্বাধীনতা অর্জন হয়েছে। এখন এই যে সংবিধান সংবিধান করে মানুষজন, বিপ্লবটা কি সংবিধান মেনে হয়েছিল? হাসিনা তো তার বাপের সংবিধান নিয়ে বসেছিল, 72 সংবিধান। সেই সংবিধান জাতিকে কি দিয়েছিল? 16 বছর শোষণ করার অধিকার দিয়েছিল হাসিনাকে, সেটা তো জনগণের সংবিধান ছিল না। এই বিপ্লবের পর সেই সংবিধান মূল্যহীন আমাদের কাছে, জনগণের কাছে। তো এই সংবিধান আপনার ব্রিটেনেও তো সংবিধান নাই, লিখিত সংবিধান নাই। দেশ কি চলছে না? খুব সুন্দরভাবে চলছে। আর সংবিধানটা কেন? সংবিধানের জন্য মানুষ নাকি মানুষের জন্য সংবিধান? আমরা তো সংবিধানের জন্য না, সংবিধান আমাদের জন্য। সংবিধান মানুষ লিখে, সংবিধান মানুষ লিখে তার রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের কল্যাণে যেভাবে যে আইনগুলা করা দরকার সেই অনুযায়ী বাস্তব উপযোগী, সময় উপযোগী আইনগুলা লিপিবদ্ধ থাকে সংবিধান। সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য এটা দরকার হয় এবং এটা যুগে যুগে মানুষের কল্যাণের জন্য যখন যা সংশোধন করা প্রয়োজন তা করতে হয় এবং করে, পৃথিবীর সব দেশেই করে। তো আমাদের দেশে এই যে 72 সালের সংবিধান একটা কাট এন্ড পেস্ট সংবিধান, যেটা কোনো কাজে আসে নাই। 54 বছর, গত 55 বছর মানুষের মুক্তি আসে নাই এই সংবিধান দিয়ে। মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে, মানবিক মর্যাদা পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই কোনো সুফল দেয়নি এই সংবিধান। এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল। ম্যাডাম খালেদা জিয়া বেঁচে থাকতে উনি বলে গেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আর সেই সংবিধান নিয়ে বিএনপি এত ফালাফালি করছে কেন? বিএনপির তো উচিত এই সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান কিভাবে লেখা যায় আগামী প্রজন্মের জন্য সেই ব্যবস্থা করা। এবং ভোটে তারা গিয়েছে, এই সংবিধান সংশোধন করবে এবং জুলাই সনদ মানবে, এই জুলাই সনদ মানবে, সেই অনুযায়ী দেশ পরিচালনা করবে। সেই জন্য হ্যাঁ ভোটে তারা বলেছে। প্রথম দিকে তারেক রহমান সাহেব হ্যাঁ ভোট, তারা দলের সিনিয়র নেতাগুলা হ্যাঁ ভোটের পক্ষে বলেন নাই। পরবর্তীতে যখন দেখেছেন জনমত ভিন্ন দিকে চলে যাবে, তড়িঘড়ি করে লাস্টের দিকে তারা বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে রায় দিন। তো জনগণ রায় দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, প্রায় 70%, 69.7%। এই 70% জনগণের রায়কে তারা অস্বীকার করছে এখন। মানে গান পার হয়ে গেলেই ডোমশালা। তো এই যে ভোটটা নেওয়ার জন্য মানে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। এই যে বর্তমান স্পিকার মেজর হাফিজ তো অলরেডি বলেছে যে এগুলো না বললে তো ইলেকশন দিত না, এই জন্য আমরা বাধ্য হয়ে বলেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে চিটারি করেছে, ওরে চিটার, ওরে বাটপা, ও তো চিট, সবগুলাই চিট। এই যে বুড়া খাটাস গুলা তো বিশ্ব চিট। মেজর হাফিজ কি আর অমুকি তমুকি? আপনারা দেখেছেন যে, আমরা সবাই দেখেছি, ইলেকশনটা হয়ে যাওয়ার পরপরই আমির খসরু বলেছেন যে এই কি জুলাই আবার কি। আচ্ছা, মেজর হাফিজও বলেছেন, আরো 2-4 জন বলেছেন। আর শিশা ভাই মানে চিনছেন তো শিশা ভাইটাকে? শিলং সালাউদ্দিন। আচ্ছা আচ্ছা, শিশা ভাই, হ্যাঁ, তাকে আমি নাম দিচ্ছি শিশা ভাই। তো এই শর্টকাট আর কি। এই শিশা ভাই খুব ফল করতেছেন, সংসদের বাইরেও পাচ্ছেন এবং সংসদের ভিতরেও। কেন এই এত বড় বেইমানি, মির্জাফরি, বিশ্বাসঘাতকতা জনগণের সাথে কেন? এর ফল কি তাদের জন্য ভালো আসবে? মোটেও না। জনগণ ফুসে উঠছে দিন দিন। এবং এই রোজা যাক, ঈদের পরে জনগণ, এখন রোজার মধ্যে তো মানুষ মাঠে নামে না, সময় কম, ওয়াকিং আওয়ার খুব কম। তো এই যে করছে, এই যে এটা তো রীতিমতো রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেয়াদবি। আই কল ইট বেয়াদবি। বিএনপি নেতারা করছে, মানে তারেক রহমানও করছে। তারেক রহমান যদি আদেশ দেয় চোখ, কোনো কথা নাই, জুলাই বাস্তবায়ন হবে, কারো কোনো সাধ্য আছে? তার কোনো নেতার উল্টাপাল্টা বলার সাধ্য আছে? তার মানে কি? তার মানে
ঘরের যে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, সে তার সায় না থাকলে কিভাবে তার কাউয়ারা এগুলা ফাল পারে? শিলং সালাউদ্দিন কিভাবে ফাল পারে? সে তো 9 বছর ছিল ভারতের আশ্রয়ে, শিলংয়ে ছিল। সেখানকে তাকে বোঝা পড়া, তাবিজ টাবিজ সবকিছুই দেওয়া হয়েছে। ভারত কিভাবে তাকে পরবর্তীতে কাজে লাগাবে সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তো সে এবং জুলাই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলো। এর আগে থেকে আনা যায় না, উনি আসতে পারেন না, ওই পারে বিভিন্ন আইন কানুন। তো যখন 5 আগস্ট পার হয়ে গেল, তারপর উনি কয়েকদিনের মধ্যেই চলে আসলেন। তখন কিভাবে আসলেন আমাকে বলেন? মানুষ কি এতই বোকা? মানুষ বোঝে না? তখন সে কিভাবে আসলো তড়িঘড়ি করে দেশে? আসছে ভালো কথা, সে যে গুম হয়েছিল, গুমের মামলা দিয়েছে হয়তো নাম কাওয়াস্তে গুম কমিশনে, আমার যতটুকু মনে পড়ে হয়তো গুম কমিশনে সে একটা নাম কাওয়াস্তে একটা পত্র দাখিল করে থাকে। তাও অনেক সমালোচনার পরে। তাও পরে, হ্যাঁ। বাট সে তো আইসিসিতে মামলা দেয়নি, তার তো মামলা নাই। তাহলে সে যদি গুমি হয়ে থাকে, গুমি করে থাকে, তাহলে সে কেন মামলা দিল না? তার মানে হচ্ছে এটা পাতানো খেলা। সে পাতানো খেলার পার্ট হিসেবেই সে ওখানে গেছে, এমন 9 বছর ছিল। এমন 9 বছর ওখানে সুখে শান্তিতে থেকে সীসা খাইতে খাইতে, মানে ওই যে হুক্কা তো ছিলেন, বোতলে সীসা আছে, সীসা খায়। তো সীসা খাইতে খাইতে উনি শিলং সীসা ভাই এই পারের সাথে অনেক ষড়যন্ত্র করেছেন। আর তারা হাসিনা থাকা অবস্থায় তো এরা তো মির্জাফরি করেছে, স্বয়ং ম্যাডাম খালেদা জিয়ার সাথে মির্জাফরি করেছে। বিএনপি নেতাগুলো ছিল মির্জাফর, টোটাল মির্জাফর। তাহলে 16 বছর লাগে নাকি হাসিনাকে বিদায় করতে? প্রতিটা বার আন্দোলন যখনই পিকে উঠছে আবার ডাই ডাউন হয়ে গেছে। শেষ আন্দোলন 28 অক্টোবরে আমি নিজে মাঠে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমি নিজে মাঠে ছিলাম। আমি একজন জুলাই যোদ্ধা, আমার মাথায় 13টা সেলাই, এখানে 13টা সেলাই আছে। মানে 19শে জুলাই, হ্যাঁ, কখন এটা হয়েছে? 19 জুলাই। 19শে জুলাই সন্ধ্যা 7টায়, 24 সালের 19শে জুলাই সন্ধ্যা 7টায়। আল্লাহর দয়া আছে বলে আমি বেঁচে আছি। মাথায় হিট করেছে তারা। দুইজন সন্ত্রাসী দুই দিক থেকে আমাকে শটগান দিয়ে ধরেছে। আমি ওদের বকতেছি, ওরা আমাকে তুই তুকারি করছে, এই তুই কেন যাস না? আমি চোপ বিয়াদব, থার্ড মেরেছে ওটা গাছে ডাল দিয়ে মারা গেছে। এরা কি ছাত্রলীগ? ছাত্রলীগ এরা কুতালিক, কলদের কুতালিক, এরা ছাত্র না, এরা কুতালিক। জি। তো এরপরে বলেন, আপনার প্রশ্ন পরে করবো। হ্যাঁ, এরপর তো আমি জাস্ট রাস্তা ক্রস করে এইবারে চলে আসলাম। ছেলেপেলে যারা ছিল, 2-3 হাজার ছেলেপেলে ছিল ওই সময়। গলির ভিতরে 300-400 ছেলেপেলে লুকায় ছিল। তারা দৌড়ে এসে আমাকে টেনে হিসেবে একটা ক্লিনিকে নিয়ে গেছে। তারপর যাই হোক, তারপর ওখান থেকে হয়নি, আরেকটা ক্লিনিকে গেলাম। সরদি হাসপাতালে যাওয়ার একটা সুযোগ ছিল না, কারণ তখন রাস্তায় মেরে ফেলতো আমাকে পুলিশ অথবা কোনো কুতালিক, অথবা হসপিটালে ঢুকলেও সেখান থেকে তুলে নিয়ে যেত। তা আমার এক ফ্যামিলি ডক্টর ছিলেন, তার চেম্বার, সে সেদিন ঢাকার বাইরে চলে যায় প্রতিদিন, সে যেতে পারেনি। তো সেদিন ছিল পরিস্থিতির কারণে সেটা মুভ করে নাই ঢাকার বাইরে। কপাল ভালো, আল্লাহর দয়া, সেদিন ছিল। সে চুল কেটে ওই স্টেপলার দিয়ে 13টা সেলাই করে দিয়েছে, সেলাই দিয়েছেন, মেডিসিন। 29শে আগস্ট পর্যন্ত, 29শে জুলাই পর্যন্ত আমি বেডে, আবার 30-31 তারিখে মাঠে, 4 তারিখে আবার প্রেস ক্লাবে পুলিশের গুলির সামনে পড়েছি। পুলিশের সাথে ইট পাটকেলও হয়েছে। 5 তারিখে তো আমি 3টা 10-এ গণভবনে ঢুকে গেছি, 3টা 10-এ, প্রথম দিকে, একদম প্রথম। আবার 5 তারিখ আপনি একদম মানে পুরো সক্রিয় ছিলেন, পুরো মাত্রায়। আমি 100% সক্রিয়। আমি 2010-এর শেষ দিক থেকেই আমি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে, বিএনপির প্রতিটা আন্দোলনে আমি ঢাকায় শহরে মাঠে ছিলাম। এর আগে গোলাপবাগের একটা ছিলাম, প্রতিটা বড় বড়টা 13 সালেও ছিলাম, ম্যাডাম খালিদা যখন চাপ দিছে। তো এখন কথা হচ্ছে ওগুলা লম্বা ইতিহাস। আমি একজন মাঠ কর্মী, সোজা কথা। আমি কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের সদস্য না, অত্যাবধি। অনেকেই দেখেছে, কিন্তু আমি চাইনি। হ্যাঁ, আমার দল হচ্ছে বাংলাদেশ, আমার কোনো দল নাই, আমার দল বাংলাদেশ। আমি নিরপেক্ষতা বজায় রাখি এবং দেশের জন্য কাজ করি। কোনো দলের পালিত কুকুর বিড়াল আমি হতে চাই না, হবো না ইনশাল্লাহ, আল্লাহ যেন না বানান। আচ্ছা, তো তারপরে যাই হোক, আমি প্রশ্ন করতেছিলাম যে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম এই জুলাই আন্দোলন সম্পর্কে, যেহেতু আপনি একদম খুব সক্রিয় হয়ে মাঠে ছিলেন, একদম আহত হয়েছেন। মাঠে ছিলাম, হ্যাঁ, কিন্তু এই মানে বিএনপি দাবি করে যে এই জুলাই আন্দোলনে ওদের অনেক ভূমিকা ছিল। আসলে কি বিএনপির কর্মীরা মাঠে নামছিল, নাকি ওই যে দৌড়ের আগে মায়ের পিছিয়ে এরকম একটা? কারণ মির্জা ফখরুল নিজেই বলেছে যে এই জুলাই আন্দোলন আমাদের না। হ্যাঁ, এটা আমরা মিডিয়াতে, সব সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে। মির্জা ফখরুল, কংগ্রা, এরা তখনই ডিনাই করেছে এটা আমাদের কোনো আন্দোলন না, ছাত্রদের। আচ্ছা, এখন আবার তারা বলে তাদের মারা গেছে। তাদের লোকজন কেউ মাঠে যায়নি দলীয় ভাবে। তাদের 2-4 জন সদস্য যারা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তাদের বিবেকের তাড়নায় তারা গেছে। এরকম 2-4 জনকে আমি চিনি, 2-4 জন ছাত্র দলের 2-4 জনকে আমি চিনি। আবার এমনও আছে, আমি অনেককে ডাকছি ফোনে যে ভাই চলো মাঠে যাই, বলে না ভাই আমাদের কেন্দ্রের আদেশ না, কেন্দ্রের আদেশ ছিল না। আর এখন বলে যে ওরা নাকি মাঠে ছিল। তো যাই হোক, এটা তো যাদের লজ্জা শরম নাই, আর যারা লুটেরা, চোর বাটপার, তারা তো বলবেই। তাদের তো সত্য মিথ্যা কোনো ব্যাপার না তাদের কাছে। যখন যা ইচ্ছা, যেটা প্রয়োজন সেটাই তারা বলে দেয় প্রয়োজনে। এরা লোভী, এদের নীতি নাই, চরিত্র নাই। আওয়ামী লীগ, বিএনপি একই জিনিস। এই 19.5 না, 19.5 এই। তো যাই হোক, তো এই যে রক্ত দিল 35,000 পঙ্গু হলো, যারা পঙ্গু হলো তাদের জীবনটাই তো বরবাদ হয়ে গেছে ভাই। তাদের চোখ নাই, হাত নাই, পা নাই, মাথা খুলি নাই। এই যে এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা এই ভারতের আধিপত্যবাদকে ভেঙে দিলাম,
ভারতের এজেন্ট হাসিনাকে এই দেশ থেকে হটাইলাম, আওয়ামী লীগকে এই দেশ থেকে হটাইলাম, আর তার বিনিময়ে এখন শীশা সালাউদ্দিন বলতেছে যে কি জুলাই আবার কি, মানে কত বড় মেইমান মির্জাফর, কত বড় বেয়াদব, শহীদের রক্তের সাথে সে বেয়াদবি করছে। সে তো এই দেশের শত্রু, ভারতের লালন পালন অ্যান্ড ওয়েল ট্রেন্ড এজেন্ট সে। তারেক রহমানের তো উচিত ছিল সবার আগে তাকে বাদ দেওয়া। সে কিভাবে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে জায়গা করে নিয়েছে, দলের মনে হয় এখন সে সেকেন্ড পার্সন, দলের এখন সে সেকেন্ড পার্সন। ওই মির্জা ফখরুল সাহেবের ভূমিকাই নাই। সে এই ইলেকশনের আগে থেকেই সে দলের নেতৃত্বে চলে আসে। কিভাবে আসে, কে আনলো তাকে? সব রয়ের কাজ, রয়ের কাজ। আর এটাও তো আমরা শুনেছি, সবাই শুনেছে, তো দস্তখত দিয়ে আসছে দেশে। তারেক রহমান সাহেব দস্তখত দিয়ে দেশে আসছেন, এটা আমরা শুনেছি, এবং তার প্রমাণ তো দেখতে পাচ্ছি, তার প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। দেখেন, আসতে না আসতেই এই যে জুলাই হত্যার বিচার আইসিটিতে হচ্ছে, দিল চিফ প্রসিকিউটরকে সরায়। যে চিফ প্রসিকিউটর আর কেউ চ্যালেঞ্জটা নিচ্ছিল না ওই সময়, আইন উপদেষ্টা কে ছিলেন, এই যে আসিফ নজরুল। আসিফ নজরুল, উনি নিজেই তো বলেছেন যে আর কেউ তো চ্যালেঞ্জটা নিতে আসেনি আগে। এই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল সে এগিয়ে আসছে, এবং সে দিন রাত কমপক্ষে 18 ঘন্টা করে কাজ করেছে তারা। আমি জানি, আমি তাই সিটিতে গিয়েছি, বহুবার গিয়েছি। আমি, আমার বন্ধু কর্নেল হাসিনা এবং অন্যান্য অফিসারও গিয়েছি। তো আমরা দেখেছি তারা শুক্র নাই শনি নাই করে তারা প্রথম 1 বছর 18 ঘন্টা কাজ করে তারা সবকিছু গুছায় আছে, তারা লাঞ্চ খাওয়ার টাইম পেত না। তো এই যে একটা অভিজ্ঞ, দক্ষ এবং কঠিন সৎ একটা লোককে চিফ প্রসিকিউটর পদ থেকে সরাই দেবে, এটা লক্ষণ কি? তারপরে আমরা দেখতে পাচ্ছি এ ছাড়া পায়, ও ছাড়া পায়, এর জামিনের প্রসেস করে, ওটা করে, সেটা করে। কেন? ওয়াই? মানে দেশটা তো সেই আবার মাফিয়াদের হাতেই পড়ে গেছে। এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, ওই পদে থেকেই নির্বাচন করলেন, এটা কিভাবে হয়? কিভাবে হয় বলে? আইনমন্ত্রী হয়ে গেছে, গভর্নরকে সরাই দিল। আসলে যেই গভর্নর পুরা ইকোনমিটাকে ধরে রেখেছিল, ব্যাংকিং সেক্টরটাকে ধরে রেখেছিল, এটা ডিজাস্টার হলো। ইউনূস সাহেব এবং এই এইচ মনসুর সাহেব মিলে এরা এই ডলার প্রাইস কন্টেইন করে রাখছে, নাহলে এটা 200-তে চলে যেত। তো সেইখানে ইকোনমিটাকে কোন রকম ঠেক দিয়ে রাখছে তারা। আর সেই অভিজ্ঞ লোকটাকে এসেই ফটাওয়ার ছিল। ডাফার ক্লাস 1 না ডাফার ক্লাস 7 এদের মাথায় কি বুঝি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল, মানে তারেক রহমানের মানে চোখে এই হচ্ছে যোগ্য বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, এই হচ্ছে যোগ্য। এবং দেখেন মেট্রো রেলের এমডি ইজ এ ভেরি হাইলি এক্সপেরিয়েন্স ম্যান, তাকে সরাই দিল। তারপর দুদক মনে হয় সরাই দিল, বা দুদকের চেয়ারম্যান সে নিজের থেকে সরে গেল। তো ইভেন আরো কয়েকটা জায়গায় যেগুলো আমরা এখনো জানি না। তো এইটা কি রাষ্ট্র পরিচালনার, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার লক্ষণ? এই জ্ঞান নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে? আরে ভাই, রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় লোক নিয়োগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সবচেয়ে যোগ্যতম, দক্ষ, সৎ, এক্সপার্ট লোকটাকে পদায়ন করতে হবে। রাষ্ট্রের সিটি কর্পোরেশনে, প্রত্যেকটা উপজেলা পরিষদ, প্রত্যেকটা পৌরসভায়, সব জায়গায় প্রশাসক নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, প্রশাসক নিয়োগ দিচ্ছে। এই যে প্রশাসক নিয়োগ দিল, তাদের যোগ্যতা কি? একজন তো ম্যাট্রিক পাস না, একজন ম্যাট্রিক পাস না। ইজ ইট দ্য কোয়ালিফিকেশন? এটা কি যোগ্যতা হতে পারে? আর তারেক সাহেব এইভাবে এই চোটচামার দিয়ে আপনি দেশ চালাবেন? এতই সোজা রাষ্ট্র চালানো? তারেক সাহেবের নিজেরও তো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই। সেই জায়গায় কি তার একটু সচেতন হওয়া উচিত ছিল না, যে আমি তো আগে এমপি ছিলাম না, আমি কোথাও কোনো গভর্নমেন্টের চাকরিও করি নাই, আমার প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা নাই, তাহলে আমার কি করা উচিত? ভালো লোকগুলাকে টানা উচিত। আমার নাই, কিন্তু আমার রাষ্ট্র যদি চালাতে হয়, চোর বাটপাট দিয়ে চালাবেন, চান্দাবাজ দিয়ে চালাবেন, চাঁদাবাজ দিয়ে চালাবেন, চান্দাবাজ দিয়ে কেন? এই চান্দাবাজ একটা দিছে কি বানাইলো, কি মন্ত্রী, সড়ক হলো। আচ্ছা, সে পয়লাই একটা ক্যাচাল তুললো, চাঁদা সমঝোতার চান্দা বইলা। হোয়াট ইজ দিস ননসেন্স? মানে কোন দেশে, মানে অশিক্ষিত মূর্খরা দেশ চালাচ্ছে, সিটে বসায় দিছে সবগুলাকে, যে যে দিক দিয়ে পারো রুটি ফুটে খাও। রুটি ফুটে খাওয়ার ধান্দা করলে মানুষ, আরে আওয়ামী লীগের তো পিঠা ওই পারে পাঠাইছে, এই বিএনপি কে কোন পারে পাঠাবে? কোনো পার তো জায়গা পাবে না, নেতা কয়েকটা হয়তো জায়গা পাবে, বাকিগুলো তো বঙ্গোপসাগরে পড়বে, বঙ্গোপসাগরে নিয়ে ফেলাবে। লাকড়ির চলা দিয়ে যখন বাড়ি শুরু করবে মানুষ, তখন বুঝবে। আর মানুষ সেই 2005 সালের থিওরিতে তারা বসে আছে, 5-6 যখন রাজত্ব করে গেছে তারা। তো এই 20-21 বছর পরে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, ভোটারের পরিবর্তন হয়েছে, মানুষ দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে, মানুষ আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আর ইয়াং জেনারেশনের ভোটার হচ্ছে প্রায় 30%, 1/3 অফ দি ভোটার্স। তো ইয়াং জেনারেশন তো ছেড়ে দিবে না দেশ। এখন পান দোকানদারও কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস ভালোভাবে করতে পারে, হ্যাঁ, কিন্তু আমার নেতারা পারে না। সমস্যাটা হচ্ছে এইখানে। আচ্ছা, নেতা পারবে কেন? ভারত মায়ের গিয়া ভোগ দিছে, ওখানে ভোগ দিছে, দেবীর ইয়েতে, বেদিতে ভোগ দিছে, আর ভাবছে ভারত তাদের টিকায় রাখবে। আরে হাসিনা শেখ পুরা রাষ্ট্রযন্ত্র তার পুরা হাতে নিয়ে টিকে থাকতে পারে নাই, আল্লাহর দয়ায় দুধের বাচ্চারা তুই মেরে উড়াই দিছে। আর তোমরা কি আওয়ামী লীগের চেয়ে বেশি এক্সপার্ট? নট এট অল। বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো
অ্যাগ্রেসিভ বা ফেরোসাস হতে পারবে না। তাহলে কোন ভরসায়, কোন আশায়? আর যে ভোটে যে আসলো ভাই, ভালো কথা, যেভাবেই আসছো, ভোটটা যে 100% চুরি করে আসছে, এটা তো এখন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে সবাই জানে। প্রথম এক সপ্তাহ অনেকের ডাউট ছিল, বিএনপির নেতারা কি জানে না, তারেক রহমান সাহেব নিজে কি জানেন না, শীর্ষা সালাউদ্দিন জানেন না, জামাত জানে না, সবাই জানে যে ভোটটা কিভাবে উল্টায় ফেলা হয়েছে। জামাত 196 থেকে 203টা সিট থাকবে, বাদ দিলাম 96, 203, 190টার উপরে তো কনফার্ম। তাহলে গভর্নমেন্ট তারা ফর্ম করতো, সেইখানে বাইরের ইন্ধনে এবং দেশের রাষ্ট্রযন্ত্রের যে হাসিনা রেখে যাওয়া চক্র আছে, এই চক্র এবং এবং উপদেষ্টা মন্ডলীর মধ্যে 2-4টা সাড়ে শয়তান আছে, এদের দেখতে পুরা জাতিকে একটা ঠক দিছে। কি দরকার ছিল? আর তারেক রহমান সাহেব নিজেও তো জানতেন, বিএনপির সিনিয়র নেতারাও জানতো যে এবার তারা 40 থেকে 70টা সিট পাবে বা 80টা পাবে বরঞ্চ। ফাইন, আপনি থাকতেন এইভাবে। আপনি কি দরকার ছিল? আপনার দেশপ্রেম কোথায়? তার মানে আপনার দেশপ্রেম নাই, আপনি অসততার আশ্রয় নিয়েছেন। আপনি টোপ গিললেন কেন? রয়ের টোপ গিললেন কেন? আপনি বাইরের প্রেসক্রিপশনের টোপটা গিললেন কেন? আপনার দেশপ্রেম কোথায় তাহলে? আপনি শহীদ রাষ্ট্রপতি ছেলে, জিয়ার ছেলে, আপনি ম্যাডাম খালেদা জিয়ার ছেলে, আপনার রক্ত তো এইভাবে কথা বলার কথা না, এইরকম কাজ করার কথা না কোনোভাবেই। তাহলে এতটা মেরুদণ্ডহীন হলে রাষ্ট্র চালাবে কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব? আচ্ছা ফাইন, ভালো কথা, বিরোধী দল মেনে নিয়েছে যে দেশে আর আমরা অরাজকতা চাই না, স্থিতিশীল অবস্থায় আসুক দেশটা, সামনের দিকে আগাবো। বিরোধী দল মেনে নিয়েছে এবং তারা সংসদে গিয়েছে, শপথ নিয়েছে। তো এখন আপনি তো নিজে জানেন যে আপনি চুরি করে আসছেন। আপনার মাথায় কি একটুও মাল নাই যে আমি চেষ্টা করি, যেহেতু সুযোগটা পাইছি, চেষ্টা করি আমি দেশটাকে ভালোভাবে চালাইতে, যাতে আগামীতে আমি কনফার্ম নিজে একাই বিএনপি চিফে আসতে পারি? সেই কাজটা তো করা উচিত ছিল। সেটা না করে গদিতে বসেই জাস্ট ওয়ান টাইম যা পারি খেয়ে নাই বিদেশে চলে যাবে, এতে তো ধ্যান ধারণা এটাই যে ওয়ান টাইম যা পারি নিয়ে যাবে। এসালামের টাকায়, এসালামের গাড়িতে করে উনি আবার পেকুয়া কক্সবাজার যান, এই শীর্ষা সালাউদ্দিন। তো যে এসালাম এই দেশ থেকে লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আবার শুনলাম গভর্নর মোস্তাকুর রহমান নাকি এসালামের লোক। এসালামের লোক, তারই লোক। আরেকটা ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাইছে। এখন কোন দেশ যদি বেঁকে বসে যে আমরা এলসি অনার করব না, তাহলে ব্যবসাপাতি কোথায় থাকবে? দেশের ইকোনমি চাকা করবে কিভাবে? ব্যাংকের রেটিং হয় তো, বিভিন্ন দেশে ব্যাংকের রেটিং হয়। তো তো সেই ক্ষেত্রে এগুলো তো কিছু চিন্তা করেনি। এখনো হয়তো বিভিন্ন দেশ যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা যাদের সাথে ব্যবসা আছে, তারা হয়তো এখন অবজার্ভ করছে, কিছু বলছে না। বাট যদি অবস্থা ডিটোরিয়েট করে, একটা সময় আসবে হয়তো বলে দিবে যে ডু ইউ থিঙ্ক স্টিল ইউ শুড অনার ইউর এলসি, যদি প্রশ্ন করে বসে, বলে বসে। একবার কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার ছিলেন মনে হয়, ওই সময় একবার এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখন কিন্তু এরকম এলসি যোজনা করা শুরু করেছে বেশ কয়েক বছর আগে, 12-13 বছর আগে। তো এখন এই যদি আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার অবস্থা হয়, আর বিএনপি দেখি যোগ্য লোক ছিল না, অনেক যোগ্য লোক ছিল। মেয়র দিবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন, যোগ্য লোক নাই? প্রচুর যোগ্য লোক আছে। দেশ বিএনপি একটা দেশপ্রেমিক দল, যে দলটার সাথে আমি নিজে 16 বছর মাঠে ছিলাম, তাদের সাথে বিএনপিতে জয়েন না করেই আমি ওদের সাথেই সবসময় সকল আন্দোলনের মাঠে ছিলাম। তো এখন এই আমি নিজেই তো হতাশ, এবং বিএনপি যারা যারা বিএনপির সাক্ষাৎ কর্মী, দেশপ্রেমিক যারা আছে, যারা সাফারান, তারাও হতাশ, তারাও হতাশ। এবং ভোটের আগে তারাও তো বলে যে এই বিএনপি সেই বিএনপি না, তারাও হতাশ। ত্যাগী কর্মীরা তো কোথাও মূল্য পাচ্ছে না, ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়ন হচ্ছে না কোথাও। যে যেখানে চোর বাটপার চান্দাবাজ এগুলোকে তুলে তুলে আনতেছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে এবং সামনে আরো বসাবে। তো দেখা যাক কি হয়। এত সহজে তো জনগণ ছেড়ে দিবে না, আর জনগণকে এত বোকা ভাবলে হবে না। আর 2005-6 স্টাইলে ওই জায়গায় বসে আছে। জনগণ কিন্তু আগায় গেছে, দেশের রাজনৈতিক ধ্যান ধারণা মানুষের মনে আগায় গেছে অনেক, আর তারা কিন্তু 2005-6 সালের দিকেই বসে আছে। এই শীর্ষে সালাউদ্দিনটা তো দূরে পালাবে, সবার আগে দৌড় দিবে, আমি খুশিটা দৌড় দিবে, আব্দুল রহমান মিন্টুর দৌড় দিবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসাইলো, সাথে সাথে আব্দুল রহমান মিন্টুর ব্যাংকের জন্য 1000 কোটি টাকা দিয়ে দিবে। আরে ভাই, আমার টাকা আবার লুটপাট শুরু করছে না? মানে একটা দিনও সহ্য হলো না। না না, একটা দিনও সহ্য হলো না তাদের। এরা যত তাড়াতাড়ি, কারণ তারা নিজেরাও জানে যে চুরি করে আসছি ক্ষমতায়, 5 বছর টিকবো কিনা এটা নিয়ে তাদের ভিতরেও কিন্তু সন্দেহ আছে। সাইকোলজিটা বুঝতে হবে, তাদের ভিতরেও কিন্তু এই সাইকোলজি কাজ করছে, যা পারি নিয়ে নেই, এই যে খাই খাই ভাব। তো তাহলে আমরা কি দেখছি? আমরা গত 55 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে রাজনৈতিক বাংলাদেশে যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আছে, মানে রাজনৈতিক দলগুলো, এরা কেউ দেশপ্রেমিক না। দেশপ্রেম এটা হচ্ছে মুখের বাণী, জনগণ এটা হচ্ছে মুখের বাণী, গণতন্ত্র এটা হচ্ছে মুখের বাণী, এটা বলেও না, এরা এটা মেন করে না। তারা দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, দেশের স্বার্থ রক্ষার জন্য লড়াই করে নাই। তিস্তা নিয়ে মুখ খুলেছে বিএনপি, অন্যান্য ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে গত 16 বছর কি করেছে? কিছু করেছে? করে না, কোনো একটা ভূমিকা রাখে নাই। বিরোধী দল হিসেবে সরকারের সাথে যে ধরনের ডিলিংস করা উচিত ছিল, যে ধরনের ভূমিকা রাখা উচিত ছিল জনগণের জন্য, দেশের স্বার্থে, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনোই তোলপাড় করে নাই, তারা কখনোই যুদ্ধ করে নাই সরকারের সাথে।
কখনোই মারপিট করে নাই। সংসদে যে কয়টাই ছিল বা পরবর্তীতে ছিল না, কখন মাঠেও তো করতে পারে, সেগুলো তো করে। প্রতিবার আন্দোলন টিকে উঠেছে। আবার আমি নিজে দেখেছি জোনাকি হলের গল্লিটাতে নেত্রকোনা থেকে লোক আসছে 28 অক্টোবরে বসা, এই ভাই কি বসে আছো তুমি? বলে হ্যাঁ, রাত্রি সকালে ঘুরে এসে নামছে কোথেকে, নেত্রকোনাতে। নেত্রকোনা তাও শহর না, সেই বর্ডারের কাছে গ্রাম আসছে, ওই ভাড়া করে লোকজন নিয়ে আসছে। মানে নিজে তো তার যে অবস্থা দেখলাম, তার তো এই ঢাকা পর্যন্ত আসা যাওয়ার ভাড়াও নাই, দলের স্বার্থে আসছে যে এইবারই তারা ফাইনাল। এবং 10 থেকে 12 লাখ লোক ছিল সেদিন। আমি নিজে হেঁটে হেঁটে পুরো বাংলাদেশ দলের ভিতর দিয়ে পুরা ছিলাম। তো এই যে সেদিন যদি মির্জা ফখরুল সাহেব 3টা শব্দ উচ্চারণ করতেন, কেউ মাঠ ছাড়বে না, কেউ মাঠ ছাড়বে না, 3টা শব্দ যদি উচ্চারণ করতো, তাহলে কি হতো? 2 ঘন্টা, বড় 2 ঘন্টা ফাইট, যে পরিমাণ লোক ছিল, পুলিশ এমনি ব্যারাকে ফেরত যেত। পুলিশ কয়টা মাত্র গুলি করে? 100, 200, 300, 500। তারপর তো পুলিশের উপর দিয়ে জনগণ চাপা দিত, পারতো। কিন্তু এই মির্জা ফখরুল গঙ্গা আঘাত করে চলেছে। তখন সেই দিনে কিন্তু পতন হয়, এবং ঢাকার বাইরে থেকে লোকজন সেই প্রিপারেশন নিয়েই আসছে যে তারা সিটিং প্রোগ্রামে চলে যাবে। একটানা 3 দিন 4 দিন 5 দিন যদি শহরে ধরে থাকে, এমনি গভর্নমেন্ট ফর্ম, তখনই ফর্ম। আমি তো প্রতিবেলায় প্রতিদিন মাঠে ছিলাম, আমি জানি তো। আমি পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্সে ইনভলভ ছিলাম। আমি সবসময় ইনভলভ ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো কিন্তু এরা জনগণকে ধোকা দিয়েছে, আন্দোলনের সময় ধোকা দিয়েছে। এই 18 মাস চালা যে চান্দাবাদী, টেম্পো দখল, এইটা দখল, সেই দখল, প্রশাসন দখল, এবং বিএনপি সবকিছুতে না 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 না। কোনটা হ্যাঁ বলেছে আমাকে বলেন? ডক্টর ইউনূসকে তো কাজই করতে দেয়নি, চুপুকে নামাইতে দেয় নাই, কোনো কিছুতেই তারা আচ্ছা, এই আগাইতে দেয় না। ইউনূসের আমলে যমুনার সামনে এত দাবি দাওয়া, এখন এগুলো দেখি না কেন? এখন এগুলা করি, তাহলে দেখেন, এখন এগুলা পেট্রোনাইজ করতো এই দল আওয়ামী লীগ আর বিএনপি মিলে পেট্রোনাইজ। ও এগুলা পেট্রোনাইজ করতে দেবে না। পেট্রোনাইজ না করলে ভাই কয়েকটা লোক এখানে এসে দাঁড়ায় যায় না, এদের পিছনে পেট্রোনাইজ করার লোক থাকে। অবশ্যই ছিল, অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ ছিল, অবশ্যই বিএনপি ছিল। এবং প্রতিটার সাথে ওরা তো 5ই আগস্টের পরের থেকেই তো আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। এবং চাঁদাবাজি করছে, যে চাঁদাবাজির জিপে 5 জন থাকলে 1 বা 2 জন আওয়ামী লীগের থাকতো, ওই রাস্তা দেখাইতো এবং মিলে মিশে থাকতো তারা। আর ওদের কাছ থেকে টাকাও নিছে, ওদের বিরুদ্ধে মামলাও দিছে, মামলা বাণিজ্য করছে বিএনপির লোকজন, করেছে তো। এগুলো সত্য কথা। আপনি বলবেন আপনি বিএনপির বিরুদ্ধে বলছেন, আর বিরুদ্ধে বলা না বলার কিছু না, যেটা সত্য সেটা সত্য। দিনের আলো অন্ত পরিষ্কার, এটা মানুষ জানে, মিডিয়া জানে, সবাই জানে। মিডিয়া তো সেই ভারতের মিডিয়াই রয়ে গেছে, হাসিনা মিডিয়াই রয়ে গেছে। মিডিয়া তো সবকিছু প্রকাশ করতে পারে না, আর সোশ্যাল মিডিয়া ইজ ডুইং এ গ্রেট জব। এই সোশ্যাল মিডিয়ার বদান্যতেই কিন্তু এই জুলাই সংগঠিত হয়েছে। তো মানুষ আগে বলতো যে এই সোশ্যাল মিডিয়া কি, সারাদিন ফেসবুকে কি টাইম পাস করো, কি করো না করো, কোনো কাজের না, কি লাভ হবে, কিছুই হবে না। বাট এই সোশ্যাল মিডিয়াই কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করেছে এই জুলাই আন্দোলন। নেটওয়ার্ক অফ করে দিয়েছে, তারপর ছেলেমেয়েরা ভিপিএন অন করে রেখেছে আগে থেকে, তারা চালিয়ে দিচ্ছে। তো এই যে দুধের বাচ্চারা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো, দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, আর আমরা এই বুড়া খাটাসটা আবার সেই আগের জায়গায় ফেরত যাচ্ছি। এটা বুড়া খাটাসদের লজ্জাও না, শরম নাই, এদের তো চরিত্র নাই। এদের সবগুলা চরিত্রহীন। আর পলিটিক্যাল পার্টির যে বুড়া খাটাস গুলা আছে, সবগুলাই কম বেশি চরিত্রহীন বলতে যে সে বেডে গিয়ে শুয়ে থাকে মেয়ে নিয়ে, সেটা বলছি না, সেটা সবাই না। চরিত্র বলতে চরিত্রের একটা ফ্যাক্টর হচ্ছে সেটা, এদের না আছে কোনো নীতি আদর্শ, না আছে কোনো দেশপ্রেম। সবগুলাই চোর বাটপা। এরা গদি, কেমনে গদিতে বসবে, কেমনে চেয়ারে বসবে, কেমনে একটা পদ দখল করবে, সে আসলেই যাতে কিছু ব্যবসা করে খেতে পারে, লুটপাট করে খেতে পারে। পলিটিক্স তো একটা ব্যবসা। অথচ একসময় পলিটিক্স কিন্তু মানুষ নিজের টাকা খরচ করে, জমি বিক্রি করে পলিটিক্স করতো আগের নেতা। আর এখন আসে আউয়া কাউয়া গুলা আসেই পলিটিক্সে সব আহরণ করার জন্য, মানুষকে চুষে খাওয়ার জন্য। এই রাজনীতি তো আমরা চাইনি। এই রাজনীতি, এই সিস্টেম ভেঙে দেওয়ার জন্যই তো জুলাই যুদ্ধ হয়েছে। আবার সেই জুলাইকে অস্বীকার করছে, কারণ তারা তাদের পুরানো ব্যবস্থাটা জারি রাখতে চায়। অশিক্ষিত কোলাঙ্গার, চোর বাটপার, লুটেরা গুলা, এই চারজ গুলা সেই পুরানো ব্যবস্থা ছাড়া তো ওদের কোনো যোগ্যতা নাই, ওদের তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আপনি বলেন, দেখান কোনটা যোগ্যতা আছে, দেখান। আর যে 2-4টা একটু যোগ্যতা আছে বুড়া খাটাসের, এগুলো সব চোর বাটপার, লুটেরা। ভারতের সাক্ষাৎ আলা, এই যে আমির খুসরু কয়বার গেছে ভারতে? 22 সাল থেকে 24 পর্যন্ত 12-13 বার গেছে। আব্দুল আওয়াল মিন্টু, এরা যায়নি? শিলং সালাউদ্দিনের সাথে ছিল দেখা করতে আমির খসরুর চামচা কি বড়ুয়া, সাম বড়ুয়া, ওটা তো 60 বার গেছে। চিটাং থেকে 60 বার গেছে তার সাথে, 59 না 61 না, 60 বার। তাহলে আর এসালমের ভাই যেটা আছে লাবু, মন্ট্রিলে মনে হয়, হ্যাঁ, ওইটা বাসায় গিয়া তো চিটাং এর মেয়র যেটা শাহাদাত ছিল, শাহাদাত তো গিয়ে বেড়াইছে। এই শাহাদাত বিপ এগুলা সব আতাত্তর। শাহাদাতের মাধ্যমে বিতরণ হয়েছে। বর্তমান গভর্নর মুস্তাক লাবু তো ব্যবসায়িক পার্টনার। হ্যাঁ, তো লাবু ইসলামের ছোট ভাই। তো দেখেন, এগুলো সব পেঁয়াজ রসুন গোড়া এক জায়গায়। তো এইরা জনগণ এখন উচিত সবগুলা পলিটিক্যাল পার্টি গুলাকে লাকড়ি চলা লয়া যেটা আসছে ধুমাইছে পিটা, এছাড়া কোনো ওষুধ নাই। ওয়ার্ল্ড বেস্ট মেডিসিন এটা। এটার 5 থেকে 8ই আগস্ট আন্দোলনের লাস্ট পার্টটা ক্লিনসিং,
যে ময়লা পরিষ্কার করা দরকার ছিল, সেই কাজটা হয় নাই। 5ই আগস্টে এসে থেমে গেছে। ওইটা যদি কমপ্লিট হইতো তাহলে কিন্তু আজকে এই অবস্থায় পড়তে হতো না এই দেশকে। আবার সেই যুগটা আমেরিকার বিপি একই তো ভারতের আশীর্বাদ নিয়ে আসছে, সেই একই করে খাবে। এইভাবে খেতে দেবো না আমরা। এই দেশের মানুষ এত সহজেই ছেড়ে দেবে না। আর এইবার বিরোধী দল যারা পার্লামেন্টে গিয়েছেন, তারা যদি সক্রিয় ভূমিকা না রাখতে পারে তাহলে তাদের কপালেও শনি আসবে সামনে। মানুষ কিন্তু বাধ্য না আপনাকে ভোট দিতে। এইবার জামাতকে ভোট দিয়েছে মানুষ, যে তারা সৎ, তারা সৎ, আর্থিকভাবে তারা সৎ। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইনঅ্যাক্টিভ হন, আপনার সততা ধুয়ে বাড়ি খাবে না তোকে। ইউ হ্যাভ টু প্লে দ্য রোল। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি যদি আমাকে কে কি বলবে, কে আমাকে মৌলবাদী বলবে, আরে আমার দেশ আমার মাটি, কোন শালায় কি করবে? আমি জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে জনগণ চাই সেভাবে দেশ চলবে। আপনি ভারতের কথা শুনবেন কেন? পশ্চিমাদের কথা শুনবেন কেন? পশ্চিমাদের খায় না পরে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন আমাদের সাথে আছে, ফাইন। আপনি যখন স্ট্রং হয়ে জায়গা মতো বসবেন, যে বেটা আসবে আপনার সাথে ব্যবসা করতে, তারও ব্যবসায়িক স্বার্থ আছে, অথচ সে আপনাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা অভাব আমাদের পলিটিশিয়ানদের। হুজুর হুজুর ভাব, নব নব ভাব ভিতর। পশ্চিমারা ওয়ার অন টেরর বলে এই দেশে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে ভারতকে দিয়ে, রকে দিয়ে, হাসিনাকে দিয়ে। আমার দেশে কোনো জঙ্গি আছে নাকি? আমার দেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা ধর্মভীরু, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায় দায়, নিজের জীবন নিজে যেভাবে পারে ইনকাম করে নিজের জীবনযাপন করে, সংসার চালায়। তো আমার দেশের মানুষ তো সেই জঙ্গি না। অথচ জঙ্গি নাটক কত করাইছে এই দেশে হাসিনা ভারতের প্রেসক্রিপশনে পশ্চিমাদেরকে খুশি করার জন্য। আর সেই একই প্রসিজারে যদি বিএনপি একই ধান্দা করে তাহলে লাভ নেই। বিএনপি যদি এইবার ফেল করে না, বিএনপিকে জাতীয় পার্টির যে অবস্থা দেখতে পাচ্ছেন বর্তমানে, বিএনপিকে আমি বলে দিচ্ছি একই পরিণতি ফেস করতে হবে। আপনি এই কথাটা পছন্দ করেন, কেউ কথাটা পছন্দ করুক বা না করুক, আপনার পছন্দ করা না করায় মানে গতি থেমে থাকবেন, সময় থেমে থাকবেন, প্রকৃতি থেমে থাকবেন। প্রকৃতি তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। মানুষ কখনোই পরাধীনতা মেনে নেবে না, আপনার দুঃশাসন মেনে নেবে না, আপনার স্বৈরাচারী আচরণ কেউ মেনে নেবে না, আপনার প্রজা না কেউ, কৃতদাস না কেউ। আপনাকে আমরা ভোট দিয়েছি আপনার রাষ্ট্র পরিচালনার জন্য। আপনি অযোগ্য হলে মানুষ আবার আপনাকে নামিয়ে দেবে। এ ব্যাপারে তাদের এইটা মাথায় পরিষ্কার থাকা উচিত। এটা যদি তারা করতে না পারে তাহলে আই এম সরি, they have to leave the chair at any moment. জি, ধন্যবাদ। জি। তবে শীর্ষ সালাউদ্দিনকে আইনের আওতায় আনা উচিত। তাকে তারেক রহমানের উচিত এখনই তাকে পদত্যাগ করানো এবং তাকে আইনের আওতায় আনা উচিত। আর আইনের আওতায় না চাইলে জনগণের হাতে ছেড়ে দেয়। জনগণ বিচার করে। যে দেশে আদালত বিচার করতে পারে না, সেই দেশে জনগণ করবে বিচার। সমস্যা কোথায়? মানুষের ইচ্ছা, অভিপ্রায়, এইটাই তো সবচেয়ে বড় সংবিধান। মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, এটাই সংবিধানের চেয়ে বড় উপরে। আবার সংবিধানের দোহাই কি দিচ্ছে? সংবিধান ধুয়ে দিয়ে পানি খাবে? এই সংবিধানের দোহাই তো হাসিনা দিয়ে গেছে, সেও দিয়ে যাচ্ছে। তাহলে হাসিনাকে পরিবর্তন করলাম কেন আমরা? তোমার এই সংবিধান, এই বাকশালী সংবিধান দিয়ে আমরা কি করবো? জনগণের কি উপকারে আসবে, কি কাজে আসবে? তোমার পেট ভরার জন্য, তোমার চুরিদারি লাইসেন্স দেওয়ার জন্য? নো, নট এট অল। কেউ এটা দিবে না জনগণকে। ব্যাস, দেখা যাক, সময় আসবে, সময়ই সবকিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাট শীর্ষ সালাউদ্দিনের উচিত নিজের থেকে সাবধান হয়ে যাওয়া। আর তা না হলে তারেক রহমানের উচিত তাকে পদত্যাগ করা। পদত্যাগ অবশ্যই তাকে করা উচিত। সে বেয়াদবি করেছে, রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেয়াদবি করেছে, মির্জাফরি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে পুরো দলটা। গদিতে বসার সাথে সাথেই, শপথ দেওয়ার সাথে সাথেই তারা বলে জুলাই কি জিনিস চিনে না, জুলাই টিবলিঙ্গ না স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ চিনে না। তবে জনগণ চিনাই দিবে না, তখন বুঝবি এটা কোন লিঙ্গ, এটা খায় না মাথায় লাগায়, এটা জনগণ বুঝাই দিবে। ওয়েট এন্ড সি। জনগণ বুঝাই দিবে। জনগণ হাসিনাকে বুঝাই দিচ্ছে, ভারতের আধিপত্যবাদ ভেঙে দিচ্ছে, দিল্লিকে দিল্লির জায়গায় পাঠাই দিচ্ছে। আর তোমার মতো ওই কয়েকটা লুটে রাখে জনগণ চুমা দিবে না। জনগণ আদর্শ ভালোবাসা করে বসায় রাখবে না গদিতে। সময় কথা বলবো। জি, ধন্যবাদ। আপনার হাতে আর একটু সময় থাকলে আরো কিছু বিষয় নিয়ে আলাপ করতাম। আপনার হাতে সময় আছে কিনা? আচ্ছা, আমার আছে সময়, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতির বিষয়ে আপনি কি ভাবছেন? যে সংসদের প্রথম দিনই রাষ্ট্রপতিকে নিয়ে যে কাণ্ড ঘটে গেল, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের এমপিরা প্লাকার্ড দেখালো, তারপরে তারা ওয়াক আউট করলো। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে আসলে রাষ্ট্রপতি বিষয়টা আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি নিজেই তো একটা অযোগ্য রাষ্ট্রপতি। সে, তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখনই তো মানুষ তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে। সে তো দুদকের চেয়ারম্যান ছিল যখন, তখন তো খালেদা জিয়ার মামলা হয়েছে 2 কোটি টাকার মামলা, এই কাহিনী। আচ্ছা, বিএনপি দেখেন তাকে রেখেছে। আচ্ছা, জুলাই হত্যাকারী, সে রাষ্ট্রপতি হিসেবে বসা দেশে এইভাবে রাষ্ট্রযন্ত্র গুলি করে মারছে, পাখির মতো গুলি করে মারছে নিজের জনগণকে। উনি ওটা দেখেছেন বসে বসে, উনি তো বাধা দেন নাই। উনি রাষ্ট্রপতি হিসেবে ওনার কাজ ছিল না, উনি তার হাসিনার সাথে একমত ছিলেন এবং জুলাই হত্যাকারী স্বামী, তার তো জুলাই হত্যাকারী হিসেবে বিচার হওয়া উচিত। অপরাধী সে, তার জন্য ওয়াকআউট করবে না কি করবে? তাকে তো অনেক আগেই বিদায় দেওয়ার কথা ছিল। এই বিএনপির জন্য পারা যায়। বিএনপি জাতির সাথে ডে 1 থেকে মানে বেইমানি করে যাচ্ছে, মির্জাফরি করে যাচ্ছে।
বিএনপি করে যাচ্ছে, কথাটা শুনতে অনেকের কাছেই ভালো লাগবে না, যারা দলীয় অন্ধ কুকুর তাদের কাছে ভালো লাগবে, বাট সে যদি মানুষ হয় নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখুক দলটা কি করেছে গত 18, 19 মাস 20 মাস এখন এখন পর্যন্ত, আর গদিতে বসার পরে কি শুরু করেছে। প্রত্যেকটা মানুষের বিবেক থাকা উচিত। আপনি দল করবেন ভালো কথা, তাই বলে নিজের মাথাকে বিক্রি করে দিবেন নাকি? আপনি অমানুষ হয়ে যাবেন নাকি? আপনি আল্লাহর কাছে কি নিয়ে ফেরত যাবেন? আপনার ইমান কোথায়? তো এটা বিএনপি ওয়াকআউট করেছে ভালো কথা, এবং একে পদত্যাগ করানো উচিত। বিএনপি চাচ্ছে কি জানেন, একে রেখে দিয়ে টাইমটা পার করতে আরো কিছুদিন যদি যাওয়া যায়, আরেকটা নতুন পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবে, ওইটাকে রেখে আবার যখন নির্বাচনে যাবে তার লোক থাকবে তখন রাষ্ট্রপতি হিসাবে, নির্বাচনে আবার প্লে করবে। ধান্দা আছে, ধান্দা ছাড়া তারা করতেছে না। তাদের ধান্দাই তো 2 নম্বরই ধান্দা। সৎ নিয়ত তো কোনো কাজ করে না দেশের জন্য, সৎ নিয়ত তো কাজ করে না, সোজা রাস্তায় চলে না। তো এরা সবসময় কিভাবে ব্যাকডোর, চুরিদারি, আতাত, এটা সেটা করে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। 2006 সালে লগি বৈঠকে কেন হয়েছে? তখন ক্ষমতা ধরে রাখতে চাইছে। ফাইন, ফার্স্ট ক্লাস, নিয়ম মতো সবকিছু করলেই তো হইতো, তখন করে নাই। ফলাফলিতে কি হলো? লগি বৈঠক হলো 28 অক্টোবর 2006 সালে। তো এরা তো ওই চরিত্রটা বদলাই নিয়ে এখনো চাচ্ছে যাতে আবার রাষ্ট্রপতি তাদের যত দেরি করে দিবে তত 5 বছরের পার হয়ে, মানে আরো 2 বছর যদি সে থাকে, তারপরে তাদের সেই নিয়োগকৃত রাষ্ট্রপতি থেকে যাবে চেয়ারে। আবার যখন ইলেকশন হবে তখন ইলেকশনে আবার কারচুপি করার ধান্দা আছে তাদের, রাষ্ট্রপতিকে চেয়ার রেখে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন ভাবে। রাষ্ট্রপতির ক্ষমতা তো ভাগাভাগি হওয়ার কথা ছিল, জুলাই সনদ অনুযায়ী তো সংস্কার আসতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি হবে, ভারসাম্য আনতে হবে। এগুলো তো করতে চায় না বিএনপি, একটাও করতে চায় না। যেগুলো মানে তেরিবেরি করতেছে, এই যে খারিবারি করা, তেরিবেরি করা, এটা ফলাফল কি ভালো হবে? এই মেধাটা তাদের নাই যে আমি তো টিকতে পারবো না। আবার বলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আসছে। দেখেন আওয়ামী লীগ জায়গায় জায়গায় আওয়ামী লীগকে করাচ্ছে। আরে বেটা, সবার আগে তো আওয়ামী লীগ তোকে খাবে, বিএনপি কি কাটবে? বিএনপি এটা মাথায় বুঝতে নেই। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে ভালোবেসে আনলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করবেন, দিলেন সুযোগ। তার 3 সপ্তাহ যায়নি রাষ্ট্রপতি মারা গেলেন, কিল করলেন। এটার পিছনে তো রদাই ভারতের দল। এবং হাসিনা পালাচ্ছিল না বর্ডার দিয়ে, তাকে ধরে আনা হয়েছে না? যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন সে তো পালাচ্ছিল, তাকে ধরে আনছে বর্ডারের কাছ থেকে। তো তারেক রহমান সাহেব কবে শিখবেন এগুলো? শিখবেন তারেক রহমান সাহেব, ঠিক আছে উনি শিখতে পারেন না। ওনার ওয়াইফ জাইমা রহমান তো বাচ্চা মেয়ে, ও জানে না এই দেশের কিছু, বড়ই হয়েছে ওইখানে। তো সে কি জানে না জুবাইদা রহমান এই দেশের মেয়ে না? জুবাইদা রহমান কি তাকে পারে না সব বুদ্ধিটা দিতে? মানে পলিটিক্যাল পার্টিতে জয়েন করলেই বা পলিটিক্সে বসলেই আমার সব বিবেক হারায় যায়, সব শিক্ষা দীক্ষা হারায় যায়, আমার চর্য বৃত্তি ভিতরে ঢুকে যায়। মানুষ তো পলিটিক্স করতে গেলে যদি অবাক লাগে এই যে আপনি বললেন যে মানুষ হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত বড় গণতন্ত্রী ছিল, উদারপন্থী ছিল, বিরোধী দল থাকতে মানে যখন আওয়ামী লীগ কথা ছিল কত মিষ্টি মিষ্টি কথা বলতো, কত বড় গণতন্ত্রী ছিল। সেই মির্জা ফখরুল স্থানীয় সরকার হয়ে এখন প্রত্যেকটা উপজেলায়, জেলায়, পৌরসভায় দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে এবং বলতেছে যে সরকার নাকি এখন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত না। দেখেন এবার অবস্থা। হ্যাঁ, ওই নির্বাচন, স্থানীয় নির্বাচন নির্বাচন যদি সুষ্ঠু এবং চুরিদারি না করতে পারে তাহলে দেখবেন রেজাল্টটা। সেই ভয়ে তারা দিচ্ছে যে প্রশাসক দিয়ে যদি 2 বছর চালায় ফেলানো যায়, 2 বছরে ভালো 2টা বাজেটের টাকা লুটপাট করা যাবে। মির্জা ফখরুল ভালো, এই ভালো তো জাতির দরকার নাই। মির্জা ফখরুল সাহেবের চেহারা তো সবাই এখন জানে না? কানাডায় খোঁজ নেন না তার মেয়ের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে গত 16 বছরে? না, মেয়ে তো অস্ট্রেলিয়া ভালো, কে সব, সরি অস্ট্রেলিয়া, কে ভালো কে সব চান? তার মেয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন, মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন। আমরা কি খোঁজ দিয়েছি? কেউ নিতে পারি না। বাট মানুষ কিন্তু সবই জানে, বুঝে। এরা জনগণকে বোকা মনে করে কেউ কিছু বুঝে না। এরা কাউয়া চালা। ও কাক যেমন বালিতে মাথা লুকায় মনে করে যে আর কেউ তারে দেখে না, ও নিজে বুঝে না সে কাউকে দেখতেছে না, সবাই তারে দেখতেছে। এই দেশের চোর বাটপার লোটেরা গুলা মনে করে, চান্দাবাজ গুলা মনে করে যে ভারতের দালাল গুলা মনে করে তাদেরকে কেউ দেখে না। তার মানুষ মনে বোকা, বুঝে না। এভাবে কতদিন চলবে? এভাবে চলবে না। আর জুলাই চলমান, জুলাই চলছে, জুলাই চলবে। জুলাই যোদ্ধারা আপামর সাধারণ আবার জেগে উঠবে। এভাবে চলতে দেওয়া হবে না। কিন্তু মানে আমার একটা জিনিস খুব মানে বোঝার দরকার, সেটা হচ্ছে যে তার কথা যেটা ফেসবুকে বলেছেন যে আমি একটা কারণে দেশে আসতে পারতেছি না, যেটা আমি বলতে পারবো না। তিনি কিন্তু ফেসবুকে বলেছিলেন। এখন আপনার বক্তব্যে বুঝলাম যে তারেক রহমান ভারতের কথা অনুযায়ী চলতেছে, কিন্তু তারেক রহমানটা কেন বোঝে না যে জুলাই না হলে আমি থাকতাম লন্ডনে, সারাদিন থাকতো শিলংয়ে, তারপর নেতাকর্মী থাকতো, কেউ ধান খেতে, কেউ গাছের উপরে, কেউ জেলে, কেউ বা গুম হইতো। এখন এই জুলাই যোদ্ধারা আমাদের ক্ষমতায় আনলো, তাহলে এখন কেন আমি ভারতের কথা চলি? ভারত তো মূলত আসলে বিএনপি কে সমর্থন করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, মানে মন্দের ভালো হিসাবে। কিন্তু আওয়ামী লীগ চলে গেলে তো ভারত আবার বিএনপিকে সরিয়ে দিবে, এবং বিএনপি এগুলো করলে কিন্তু বিএনপির পক্ষে আর কেউ দাঁড়াবে না, মানে বিরোধী দলে গেলে। এটা বিএনপি বোঝে না কেন? বিএনপির পক্ষে দাঁড়াবে না, বিএনপি কর্মীরাই তো দাঁড়াবে না। দেখেন এখনই দাঁড়াবে না, আমি বলছি তো এখনই দাঁড়াবে না। তার বোঝা উচিত ছিল আপনি লন্ডনে বসে ভারতের সাথে কেন টক করতে গেলেন? আপনার নিজের দলের উপর আস্থা নাই, আপনার দেশবাসীর উপর আস্থা নাই। যে দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে বিএনপি গঠিত হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া যে বিএনপি পরিচালনা করেছেন, আপসহীন নেত্রী, আই স্যালুট দিস লেডি। ওনার জীবনটা দিয়ে গেছেন।
এবং তারেক রহমান সাহেবের এটা বোঝা উচিত ছিল, তার বাবাকে হত্যা করেছে এই আওয়ামী লীগ আর ভারত, এই ভারত এবং আওয়ামী লীগ মিলে তার মাকে হত্যা করেছে, স্লো পয়জনিং দিয়ে 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 তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা তারেক রহমান সাহেব জানেন না, বুঝেন না কেন? ওনার তো বোঝা উচিত। সাফার করেননি ওনারা, এবং তাদের ভুলের কারণে পুরো জাতি 16 কোটি মানুষ খেসারত দিয়েছে। তার মায়ের নামে তো মিথ্যা মামলা ছিল, 2 কোটি টাকার মামলা। তাহলে এটা জানেন না উনি? তাহলে যেই মানে ভারত হাসিনা তার বাবাকে খাইলো, তার মাকে খাইলো, তাকে এই বুদ্ধিটা আসা উচিত ছিল না? উনি ওখানে দাস্তখত দিতে গেলেন কেন? কেন দাস্তখত দিতে গেলেন? কি দরকার ছিল? উনি ভারতের সাথে লেনদেন যদি ওনার হয়েই থাকে তো বলতে পারতো, ঠিক আছে আমি যাই, দেশে যাই, নির্বাচন করি, আমরা ক্ষমতায় আসতে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো। এইভাবে উনি টাইম বাই করতে পারতেন, ডিলে ট্যাকটিক্স দিতে ফলো করতে পারতেন। তারপরে নির্বাচনের পরে উনি, তাহলে উনি তো আগেই হাত পা বেঁধে দিয়ে আসছেন নিজের। বেঁধে দিয়ে আসলে সেই ক্ষেত্রে ওই গতি, ওনার তো গতি নাই। উনি আছেন এখন মাইন্ড চিপায়। সোজা কথা বললে যে উনি মাইন্ড চিপায় আছেন, উনি বড় কঠিন অবস্থায় আছেন। ওনাকে উদ্ধার করবে কে? ও নিজেই তো ই করছে। তারপর আবার এসে চোর বাটপার, লুটেরা, চান্দাবাজ, অশিক্ষিত মূর্খ গুলারে বিভিন্ন জায়গায় পদায়ন করছে। আর মির্জা ফখরুল ও তো আরেক দালাল, ভারতের দালাল, বামপন্থী। এ তো 16 বছর মাসোয়ারা নিছে। হাসিনার বাসায় গিয়ে কালো কাচের গাড়িওয়ালা গাড়ি নিয়ে গিয়ে প্রতিনিয়ত 10-12 জন ছিল যারা মাসোয়ারা নিত হাসিনার কাছ থেকে, ক্যাশ মাসোয়ারা নিত। এটা তো সবাই জানে, পাবলিক জানে। জানে না শুধু ভোদাই দলের যে মূর্খ কর্মীগুলো আছে ওরা জানে না, ওরা অনেকে পিসাবের মতো পারে। বাট এই নেতাগুলো তো তাই করেছে। খালেদা জিয়া নিজে ডাক দিয়েছেন শাপলা হত্যার সময়, নামতে বলেছেন মির্জা আব্বাস, খালাম, গং, এরা কেউ একটা কুত্তাও নামে নাই। আমি মাঠে ছিলাম, আমি মাঠে ছিলাম 5 মে 13 সালে, আমি সকালবেলাও মাঠে ছিলাম, আমি দেখেছি। আবার পরের দিন সকালে আমি গেছি, রাস্তা সাফ, মতিঝিল একদম সাফ পরিষ্কার। সেদিন রাত্রে যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়া যখন বললেন সেদিন রাত্রে যদি 10,000 লোক নামাইতো, তাইলে তো এই মাসাকারটা করতে পারে না। চারদিক থেকে যদি 10,000 লোকের 2-3টা মিছিল নিয়ে আসতো, তাইলে তো এই মাসাকারটা করতে পারে না। তারা ম্যাডামের কথা শুনে নাই, ম্যাডামের কথা শুনে নাই। অনেক কথা আছে তো, এগুলো এত কিছু সাধারণ মানুষ জানেও না, বুঝেও না, জানে না, ডাকে রাখছে। নেতারা বিক্রি হয়ে গেছে, একটা বার কোনো আন্দোলন হবে না। গান পয়েন্টে হয় টাকা খাইছে, টাকা খাওয়ার পরে বলছে নামই তো শেষ। টাকা খাইটি কেন? তার হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সব ট্র্যাপ দিয়েই তো এবং হাসিনা মিলে এই নেতাগুলারে সব কবজা করে নিচ্ছে। মির্জাফর, এগুলো মির্জাফর বেঈমান, বিশ্বাসঘাতক বিএনপি নেতাগুলো, সিনিয়র নেতাগুলো। তারেক রহমানের উচিত মিড লেভেল থেকে শিক্ষিত নেতাদেরকে তুলে আনা, যারা ত্যাগী করবে, আর বুড়া খাটাস গুলাকে আস্তে আস্তে বিদায় দেওয়া, যদি উনি 5 বছর চালাইতে চান। আর যদি এইভাবেই চলতে চান, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়, না এখানে ট্রেন কোথায় গিয়ে থামে। একজন বলেছেন, জি হাসান নামে একজন অতিথি বলেছেন যে শেখ হাসিনা যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে 5 বছর সময় নিছিল, তারেক রহমান সরকার এটা 14 দিনে করে ফেলাইছে বিভিন্ন জায়গায় জায়গায়, মানে আর কোনটা বাকি রাখে না, একদম সব জায়গায় সর্বক্ষেত্রে, একদম ঢাকা কোনটা বাকি রাখে না। আমার কথা একটু সবাক লাগে যে আপনি দেখেন 2-4টা বাকিও থাকে, আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই ডক্টর ইউনূসের আমলে কিন্তু প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডক্টর ইউনূস ভালো করুক খারাপ করুক, এই প্রেস সেক্রেটারি কিন্তু আইসা 101টা যুক্তি হাজির করতো যে এটা ইউনূস ঠিক কাজই করছে। এখন তার আমাদের প্রেস সেক্রেটারি কই? তাকে দেখি না কেন? আমরা প্রশ্ন করতে চাই যে কোন ক্রাইটেরিয়ায় গভর্নর নিয়োগ হলো, কোন ক্রাইটেরিয়ায় ঢাকা ভার্সিটির ভিসি নিয়োগ হলো, আমরা জানতে চাই তার প্রেস সেক্রেটারি কই? সে কেন লুকিয়ে থাকে? তার প্রেস সেক্রেটারি হয়তো মূর্খ কোনো একটাকে রাস্তায় আশেপাশে, ওর তো প্রেসকে ফেস করবে না, তারা তো মিডিয়াকে ফেস করবে না, করতে চাইবে না, চাবে না। করার ফেস করার যোগ্যতা আছে, ফেস যে করবে সততা আছে। অসৎভাবে কাজ করছে, অবৈধভাবে দখল করছে, অবৈধভাবে নিয়োগ দিছে, অযোগ্য লোককে নিয়োগ দিছে, কি দিয়ে ফেস করবে বলেন? কি দিয়ে ফেস করবে? মুখে মুখে শুধু গণতন্ত্র বলবে। মানুষ তো সেই জিনিস এখন বুঝে যে জনগণ আর গণতন্ত্র ফেনা তুলবে, এই সমস্ত ফেনা পাবলিক এখন খায় না, মানুষ বুঝে। দেখা যাক না কি হয়, অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আল্লাহই ভালো জানে, আর মানুষ দেখবে সময়। এইভাবে রাষ্ট্র চালাতে পারবে না। লাস্টটা প্রশ্ন করি, এটা শেষ প্রশ্ন, যে মন্ত্রিসভাটা আসলে গঠন হলো কিভাবে? আপনি দেখেন খলিলুর রহমানকে মন্ত্রী বানানো হলো, আবার ওই যে অ্যানি হচ্ছে সিনিয়র, তাকে বানানো পানি সম্পদ মন্ত্রী, রবি হচ্ছে জুনিয়র, ওই যে সমঝোতা চাঁদা, তাকে বানানো হলো সড়ক সেতু রেল মন্ত্রী, আবার হাফিজ সাহেবকে মুক্তিযোদ্ধা মন্ত্রীর পরে আবার বানানো হলো স্পিকার, ডেপুটি স্পিকারও সেম অবস্থা, ভূমি মন্ত্রীর পরে আবার ডেপুটি স্পিকার, মানে এটা হজবরল অবস্থা। আসলে এই মন্ত্রিসভার বুদ্ধিগুলো কোথা থেকে পায় তারেক রহমান? আচ্ছা, আপনার যদি নিজের বুদ্ধি না থাকে, লেখাপড়া একটু কমতি থাকে, ভালো কথা, আপনি তো একটা বোদ্ধা লোকদের, দেশপ্রেমিক, সিনিয়র, সব কারোর কাছ থেকে বুদ্ধিটা নিবেন, সেটা তো নেয় না। তার লক্ষ্য তো আমরা মন্ত্রিসভা যেভাবে সাজাইলো, এটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে। আপনি সিরাজ সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন কেন? ভারতের কথায়, অবশ্যই ভারতের কথায়, অথচ উনি এখন আইনমন্ত্রী রোল প্লে করতেছে। হ্যাঁ, সে আইনমন্ত্রী রোল প্লে করতেছে। আইনমন্ত্রী খবর কি? আইনমন্ত্রী তো বলে না সংবিধান, সে আসুক না সামনে, সে আসছে না কেন? সেও তো আরেক ধান্দাবাজ, এই জামিন দিয়ে 18 মাসে জামিন দিয়ে 1,000 কোটি টাকা কামাইছে, মানুষ তো বলে। আপনি আমাকে বলবেন এভিডেন্স দেন, আরে ভাই এভিডেন্স দিতে হয় না, এটা এমনি বোঝা যায়। মানুষের পারসেপশন কখনোই রং হয় না, পিপলস পারসেপশন
কখনোই রং হয় না। মানুষ তো বুঝে, মানুষ তো বলাবলি করছে, কিন্তু 1000 কোটি টাকা বানাইছে এই জামিন দিয়ে, সে আর আছে তো। এটা মানুষ বলছে, সব জায়গায় বলছে। এদের কানে ঢুকে না তো, এগুলা ঢুকবে না। যেদিন চলার বাড়ি করবে পিছনে পড়ে সেদিন বুঝবে, তার আগে বুঝবে না। এরা ভুলে গেছে যে জুলাই চলমান, জুলাই চলমান, জুলাই শেষ হয়নি, জুলাই চলবে আর 5 বছর 10 বছর চলবে, জুলাই চলমান, এটা ভুলে গেছে। তো এরা কিভাবে ই করবে? শিলং সালাউদ্দিনকে দিলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এত যোগ্য লোক থাকতে আপনি আলতাফ চৌধুরীকে দিতে পারতেন, আপনি বাবরকে দিতে পারতেন। আপনি তাকে দিলেন যে ভারতের সাথেই ট্রেডার, ভারতেরই সে নাগরিক, সে এবং সে আপনি সিকিউরিটি কম্প্রোমাইজ করেছে। আমার বিডিআর, পুলিশ, আনসার এগুলো তো সব কমান্ড করে তার অধীনে, তো সে তো সিকিউরিটি পুরো এলিমেন্ট ভুল আদেশ দিবে অথবা দায়িত্ব পালন করতেই দিবে না। তো আমার বিজেপি বর্ডার দিয়ে তো ছেড়ে দেবে সব। তো কাকে কোথায় বসালে? খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল হিসেবে আমি বুঝলাম না, খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী। খলিল সাহেবকে কেন দিল? তাহলে আতাত কোথায়? তার মানে সে ওই যে অজিত দোভালের সাথে এরা মিটিং করে আসছে না একবার খলিল, আবার বাইরে কাতারে গিয়ে একবার মিটিং করে আসছে না, সেখানে তো ভারতীয় দূতবিদ্যা ছিল। তো এরা তো ইউনুস সাহেবকে বাদ দিয়েছে এই খলিল শফিক, এরা তো ইউনুস সাহেবের সাথে বিট্রে করছে। এবং ইলেকশন রেজাল্টের সন্ধ্যা পর যেদিন ভোট হলো, আমি আমার সেনাবাহিনী নিয়ে গর্বিত। সেনাবাহিনী ঈদের নির্বাচনের দিন খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে ইমানদারির সাথে ডিউটি পালন করেছে। বাট ভোট কাউন্টিং তো সেনাবাহিনীর দায়িত্ব না, তো সেনাবাহিনীকে এখানে প্লেন দেওয়া যাবে। আমি নির্বাচন কেন্দ্রে গেছি, 7টা নির্বাচন কেন্দ্র ভিজিট করে, 7টা না 9টা বা 11টা ভিজিট করেছি। আমি তো দেখেছি যে কিভাবে সেনাবাহিনী কষ্ট করে সারা দিন, সেই সকাল থেকে রাত 8টা পর্যন্ত ছোটাছুটি দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। ছোটখাটো হ্যাঁ 2-1টা জায়গায় হয়েছে, আর যখনই আবার আর্মি চলে আসছে সেটা তারা পারেনি। তো এখানে কারচুপিটা যে করলো, এটা ইউনুস সাহেবকে তারা ডার্কে রেখেছে, সেটা তো সোশ্যাল মিডিয়াতে আসছে, মানুষ বলাবলি করছে। এই কারা ডার্কে রেখেছে? ইউনুসের সাথে যারা, ডক্টর ইউনুসের সাথে আশেপাশে যে চামচাগুলা ছিল, এই খলিল মলিল এগুলা আরো যেগুলা ছিল সচিব টচিব, এরা জানতেই দেয় নাই ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস জেনেছেন সন্ধ্যার পরে, ততক্ষণে কাজ হয়ে গেছে। বা রেজাল্ট তো 3 দিন পরে ঘোষণা, 3rd ডে থেকে ঘোষণা, অফিসিয়াল ডিক্লারেশনটা তো পরে হয়েছে 3rd ডে বা 4th ডে। তো ডক্টর ইউনুস তো চেয়েছিলেন একটা বেস্ট পসিবল নির্বাচন বাংলাদেশে উপহার দিতে। কিন্তু আমি যদি বলি 70 সাল থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন হয়েছে। রেজাল্ট দিয়ে তো কথা, নির্বাচন অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে, বাট আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা কি হয়েছে? টোটাল ডাকাতি হয়েছে, টোটাল হয়তো 10টা সিট কম বেশি করতো, সেটা একটা কথা, পুরো জিনিসটাই উল্টায় গেছে। বিএনপি পাইতো 70 থেকে অ্যারাউন্ড 70 প্লাস মাইনাস, সেখানে জামাতকে করে দিয়েছে, জামাতের সিটকে 70 ঘরে নিয়ে গেছে আর পুরাটা উল্টাই দিয়েছে। জাতির সাথে এই যে জাতির হক মেরে খাইলো, জাতির সাথে বেইমানি করলো, জনগণের সাথে বেইমানি করলো, আর এখন আবার নতুন করে বেইমানি শুরু করছে এই ভোট নিয়ে। ফাইন, ঠিক আছে, বলতে বসো, এখন জুলাই বাস্তবায়ন করো। আর জুলাই বাস্তবায়ন করতে তোমার এত ঘড়ি বসে কেন? এত সংবিধান আর সংবিধান মানুষের জন্য। সংবিধান মানলে তো নির্বাচন হবে 2029 নির্বাচন হইতো না, ম্যাডাম খালেদা জিয়ার জানাজা হইতো না, তারেক রহমান দেশে আসতে পারতো না, কত কিছুই তো হইতো না। তাহলে কেন, কি জন্য এই সমস্ত? এটা টোটাল বেইমানি না, টোটাল মিঠাফুরি না, বিশ্বাসঘাতকতা। এবং আবার সেই ভারতের কোলে বসে গেছে, ভারতের সাথে আবার লেনদেন শুরু হয়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হয়ে গেছে। আমাদের তো দরকার ছিল না 19 মাস আমরা ভারতের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়াই তো এই দেশ সুন্দর চলেছে। এই দেশ মাথা তুলে দাঁড়াবে যদি ভারতের সাথে কোনো লেনদেন না করে, তাহলে এই দেশ তাড়াতাড়ি মাথা তুলে দাঁড়াবে, এটা আমি বলতে পারি। ভারত খরচ আমাদের পিছিয়ে দেয়, আমাদের উচিত ভারতের সাথে লেনদেন আগামী 20 বছর একদম বন্ধ রাখা, টোটাল বন্ধ রাখা। অন্য দেশ থেকে সস্তায় জিনিস পাওয়া যায়, সেটা না এনে আমাদের ব্যবসায়ীগুলো তো চোর, এই অলিগার গুলো তো একটা চোর, খুব নিচু স্তর থেকে এগুলো উঠে আসছে। তো আপনি দেখেন ব্যবসায়ীগুলোর ইতিহাস যদি বলতে চাই, এখন ওই ব্যক্তিগত চরিত্র নিয়ে টানাটানি করতে হবে। কোন কোলাঘাটটা থেকে উঠে আসছে দেখেন না, আপনি হিসাব করেন ব্যাকগ্রাউন্ড, এরা কোথায় ছিল আজ থেকে 20-30 কেউ 15 কি 20 কেউ 30 কেউ 40 বছর আগে, সব খুব নিম্ন স্তরের মানুষগুলা, এদের হাতেই এখন দেশের অর্থনীতি। এরা মানুষ নয়, অমানুষ। নতুন দ্বারা কি ছিল আজ থেকে 25 বছর আগে? যুগান্তরের কি বাবুল্লা কি ছিল? তো এরকম হাতে গোনা 2-1টা আছে যারা ভালো, বাকি 90%ই এই অখাদ্য এবং খুবই নিম্ন স্তর থেকে নিম্ন মানসিকতার লোকগুলাই আজকে দেশের অর্থনীতি কন্ট্রোল করছে এবং সবকিছু রাজনীতি কন্ট্রোল করছে। আর সাথে যোগাযোগ দিয়েছে এই যে চাকর বাকর টাইপ কিছু আমলা কামলা যেগুলো আছে, এরা আর মাস্টারম্যান গুলা, এই চক্রটা মিলেই দেশটাকে খাচ্ছে। আর জনগণকে আবার জেগে উঠতে হবে, জুলাই যুদ্ধ থেকে আবার জেগে উঠতে হবে, এছাড়া উপায় নেই। ভারতীয় আধিপত্যবাদ যেটা আবার পুনরায় চাপানো শুরু করেছে বিএনপি, এটাকে চিরতরে বন্ধ করে দিতে, শেষ করে দিতে হবে। এবং এটা আমাদেরই দায়িত্ব। পলিটিক্যাল দলগুলা কিছুই করবে না, তারা এই আবার কি বললে ভাষণ কি মাইন্ড করবে, আবার বিরোধী দল যারা এখন আছে তারা না পশ্চিমারা কি বলবে, আমাদেরকে ট্যাগ দিবে, এত হইলে তো ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ ডিসাইড করবে।
আপনারা সংসদে বসবেন, বিরোধী দল হবেন, রোল প্লে করবেন না ঠিক মতো, আপনারা নির্যাতিত হন নাই 16 বছর, সেই দিনগুলো ভুলে গেছেন? তাহলে কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন না? কেন এই ভুল পথে যে সরকার চলছে সেই সরকারকে সংশোধন করবেন না, অথবা একে স্টপ করাবেন আপনারা টোটালি? আর নির্বাচনকে চ্যালেঞ্জ করেনি কেন তারা? তারা তো চ্যালেঞ্জ করা উচিত ছিল। এখনো তো টাইম আছে, এখনো টাইম আছে। ঢাকা 8 আসনে চ্যালেঞ্জ করতে বলেন না, ঢাকা 17 চ্যালেঞ্জ করতে বলেন না। আমি শিওর এই বিএনপি দুজন রেজাল্ট পাল্টাই দেবেন। পেকুয়াতে কয় হাজার ভোট পাইছে এই স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষা সালাউদ্দিন কয় হাজার ভোট পাইছে? খোঁজ নিয়ে দেখেন, আপনি আপনার সোর্সে খোঁজ নিয়ে দেখেন কয়েক হাজার ভোট পাইছে। ওখানে পুরো ভোটটা জামাতের ক্যান্ডিডেট পাইছে। লোকালদের সাথে কথা বলে তাইলে বুঝতে পারেন। আপনি হেমায়ত ভাই, আপনি নিজে কথা বলে বুঝতে পারেন। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাকে। আপনি নিজে, আমি তো খোঁজ খবর রাখি, আর আপনি নিজেই আমার কথাটা ভেরিফাই করে দেখেন যে আমি ভুল বললাম নাকি ভুল। যান স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে খোঁজ দেন, সে কয় হাজার ভোট পাইছে। এরকম সবগুলো একমাত্র আমি বলতে পারি পরিষ্কার ভাবে জিতে আসার মতো যোগ্য দুইজন, একটা হচ্ছে বাবর, একটা আলতাফ চৌধুরী, এই দুজনের ব্যাপারে আমি প্রতিটা নিম্ন স্তরের জনগণ, ওই দুই জেলার জনগণ, ওই আসলে জনগণের কাছে আমি জিজ্ঞেস করেছি কিরে খবর কি, বলে না উনি আমাদের সর্বশ্রেষ্ঠ যোগ্য। তাই হয়েছে, তারা আসছে, তারা যোগ্য হয়ে নির্বাচিত হয়ে আসছে। অথচ এই দুইটা লোককে কাজে লাগানো হয়নি, ভেটারান দুইটা লোক, এদেরকে কাজে লাগানো হয়নি। কারণ ভারতের আশীর্বাদ নাই তো, ভারতের আশীর্বাদ নাই, ভারত নো করে দিছে, না এদেরকে দিবা না। দেখেন এদেরকে অনুমতি দেয় না। হাফিজ সাহেবকে দিছে, হাফিজ সাহেব তো দোনো, হাফিজ সাহেব তো বিএনপি থেকে সংস্কার পার্টিতে ছিল 111। ওই চিকিৎসার নাম করে ভারতে যেত মাঝে মধ্যে। হ্যাঁ, তারপরে আবার এই বিএনপি ভাঙতে এই যে ইলেকশন 24 নাকি উনি দল পুরো গোছায় ফেলাইছিল 24 হ্যাঁ উনিগুলো গুছায় ফেলেছিল, আমি জানি তো, গুছায় ফেলেছিল। তারপরে আবার যাদের দিয়ে কাজ করাচ্ছিল তাদের সাথে বেইমানি করলো এই হাফিজ সাহেব। এই হাফিজ সাহেব ব্যারিস্টার সাহেবকে জিজ্ঞেস করবেন, বলে ফেলেছিল। আমাকে ওই দলে টানতে চাইছিল, আমি যাইনি। আমি ছিল আমি কোনো রাজনীতি করবো না, তাই না? তো এই হচ্ছে আমাদের বুড়া খাটাসদের চরিত্র, পোল্ট্রিবাজ। এর আগে তো দুইজন পোল্ট্রি মারলেন, দুইজন মুক্তিযোদ্ধা সাহেব, এই যে আমার প্রিয় জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আর কি আরেক সাদা নোমর